গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জন কারাগারে। শেখ হাসিনা সহ সবার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। বেআইনি গ্রেপ্তার রিমান্ডের ধরা এখনও অব্যাহত, বলছে টিআইবি। আইন সংশোধন না করে ট্রাইব্যুনালে বিচার শুরুর সমালোচনা। নতুন সংবিধানে রাজনৈতিক সরকারের মেয়াদ হতে পারে ৪ বছর। আল জাজিরাকে ডক্টর ইউনুস। সবার মতামত নিয়েই রাষ্ট্র সংস্কারের ঘোষণা। এবং অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমে হতাশ জনগণ। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ ফখরুলের। আসসালামু আলাইকুম, সবাইকে বহুনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে গ্রেফতার সাবেক ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হচ্ছে তারই মন্ত্রিসভার ৮ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক ১ সচিব সহ ১৩ জনের। সকাল ১১টায় গারদখানা থেকে আসামিদের এজলাসে আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই ১৩ জনকে কারাগারে পাঠানোর পাশাপাশি ১ মাসের মধ্যে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শেষ করতে হবে। সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে ১৩ জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। ২,০০০-এর মতো ১,৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এদিকে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি শেখ হাসিনা গ্রেফতারের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। অন্যদিকে আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে জানান ফারুক খান ও তৌফিক ইলাহির আইনজীবী আজিজুর রহমান। নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এদিন সকালে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, বিগত সরকার আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডেরই বিচার হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। দুপুরে যশোরের বেনাপোল বন্দরের বড় আছড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহর কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবদুল্লাহ আলোকবর্তিকা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আসামিদেরকে কোর্টে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে প্রাথমিকভাবে যে আর্থিক যে সহায়তা পাশে দাঁড়ানোর কথা, সেগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো চলমান আছে, আরও অন্যান্যগুলো চলমান আছে। জি, সেটা আগামীতে প্রয়োজনের তাগিদে সেটা আসবে। আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা পরিচালক শাহজাদা এম আকরাম বলেন, মানবাধিকার লঙ্ঘন ও গ্রেপ্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে আক্রমণ, পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছিত করা, এমনকি সাবেক বিচারপতি ও আসামি পক্ষের আইনজীবীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং বিচারক ও কৌশলী নিয়োগ নিয়েও প্রশ্ন রাখে টিআইবি।
নতুন সংবিধানে রাজনৈতিক সরকারের মেয়াদ 4 বছর করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সবার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন চলাকালীন ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, যা রোববার সম্প্রচার করেছে টেলিভিশনটি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই স্থায়ী সরকার নয়। নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর, তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। The regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. প্রধান উপদেষ্টা জানান, তার সরকারের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা, কারণ অন্তর্বর্তী সরকার 4 বছরের জন্য আসেনি। যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দেয়া হবে। The system that we had for the last 16 years, mismanagement, misgovernance, destroying of institutions, all the system, all the policies and institutions gone down the drain. So we have a big task of kind of bringing it up and point by point, sector by sector, bring cleaning process and not just for the time being, fundamental changes. তিনি বলেন, বাংলাদেশে মানুষ নতুন কিছু চায়, তাই পুরো সরকার ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। Reform of legal system, because judiciary was taken over by the government, completely corrupted and so on. It needs the police system freshly designed and so on. It needs most of all reform of the constitution. The very fundamentals of the law is in the constitution. সাক্ষাৎকারে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কেও মতামত তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। The highlight of the whole government was reform, because the whole student movement is to create a new Bangladesh. Their word is new Bangladesh. মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। System, all the অন্তর্বর্তী সরকারের ঘটনাবহুল 100 দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক টানাপোড়েন নিরসন সহ প্রত্যাশা পূরণের সরকারের সফলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মানজুমা নীলিমাকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন রাজন হোসেন। একটি বিপ্লব, নতুন একটি ইতিহাস, এক বদলে যাওয়া বাংলাদেশ। ঘটেছে বিপ্লব, রক্তে রঞ্জিত হয়েছে অলিগলি রাজপথ। স্বৈরাচারী সরকারের পালিয়ে যাওয়ার খবরে কোটি বাঙালির জয়োল্লাসই বলে দেয় হৃদয়ের ক্ষত ভুলে কতটা উল্লসিত জনতা। রাজনৈতিক পট পরিবর্তনে রাষ্ট্রের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইতোমধ্যেই সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হয়েছে 3 বার। চলছে সংবিধান সংস্কারের প্রক্রিয়া। তবে অগ্রাধিকার ভিত্তিতে জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান সাধারণ মানুষ। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু রাষ্ট্র, যেখানে পুরো নিম্ন স্তর, মধ্যস্তর, সকল স্তরের মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করবে, অ্যাটলিস্ট দুবেলা খেয়ে জীবনযাপন করতে পারবে। একাধিক উপদেষ্টা নিয়োগ ও দপ্তর বন্টনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, নানানমুখী আন্দোলন, প্রশাসনের নিয়োগ বিয়োগ ও পদায়ন এবং সুশাসন ও জবাবদিহির বিষয়ে সবাই একাট্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আসলে আমরা যতটা আশা করছি, সেই আশা অনুরূপ ফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। শতদিনও দ্রব্যমূল্যের লাগাম টানা যায়নি। কেবল এ সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা। জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। মাঝে তৎপরতার চেষ্টা করে আওয়ামী লীগ। তবে মব সহিংসতায় প্রাণ হারায় কয়েকজন। আর শুরুতে ছিল সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ। বর্তমান আইনের যে শাসনটা এরকম ভাবে আইনটা একটা গতিশীল আসছে। সরকারের শতদিন পূর্তিতে কম বেশি সবাই জানালেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি ক্ষোভ শ্রমজীবী মানুষের। ধাইলাম বা যা কিছু করলাম, মালাপত্রের দাম তো কমবো, কোনো কমতেছে না। দ্রুত সম্ভব নির্বাচন দেয়, এটা উত্তম। আমরা এখন খেটে খাওয়া মানুষ, আমরা দিন আনি দিন খাই। এখন আমরা তো ভাই পারতেছি না। তেলের দামও বাড়তি, আরের দাম বাড়তি, সবকিছু দাম বাড়তি। এখন তো বাড়া হয় না,
বাসায় খাওয়ার নাই, বাজার নাই। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনার কথা ছিল, ওগুলা তো হয় নাই। শিক্ষার্থীরা বলছেন প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাজনীতিমুক্ত ক্যাম্পাস করার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নারীবান্ধব ক্যাম্পাস চেয়েছেন অনেকেই। যতটুকু চাইবো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না থাকাই শ্রেয়। যতদিন না পর্যন্ত তারা পুরোপুরিভাবে সফল হচ্ছে, আমার মনে হয় তাদের ক্ষমতায় থাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা তো সারা জীবনের জন্য থাকতে যাচ্ছে এমন না। ওনারা একটা সুষ্ঠু নির্বাচন দেবে, তারপর তারা চলে যাবে। তারা তো এখানে স্থায়ী না। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করতে গেলে অবশ্যই তাদের একটা পেরেশানির ব্যাপার আছে। সেই জায়গা থেকে এই সময়টাও খুব কম বলে আমি মনে করি। ছাত্র রাজনীতিতে মানে কলেজ ক্যাম্পাসে না থাকলে এটাই আমরা খুশি হব। তবে অর্থনীতির উন্নয়ন সহ মেগা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে সরকারের তৎপরতায় সন্তুষ্টি জানিয়েছেন সবাই। সরকার ভালো আমাদের ঠিক মতো পরিচালনা করেছে, রাস্তাঘাট ফিরিয়ে আছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা সৃষ্টি হবে মন্তব্য করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের কোনো ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশাও জানান মির্জা ফখরুল। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়েছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। পুলিশ বাহিনীকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন। কমিশন এটি বন্ধের সুপারিশ করবে বলেও জানান তিনি। তবে রাজনৈতিক সরকারের অধীনে এর বাস্তবায়ন নিয়েও আশঙ্কা জানান তিনি। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশের কথাও জানান তিনি। এ সময় ডিসেম্বরের নির্ধারিত সময়েই সুপারিশ জমা দেওয়া হবে বলেও জানান প্রধান কমিশন। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালন করা হয়, যেখানে সড়ক ও রেল যোগাযোগ আওতাভুক্ত ছিল। ঢাকা উত্তর সিটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে শিক্ষার্থীরা 2024 সালের আগস্ট থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে স্মারকলিপি প্রদান, র্যালি ও মানববন্ধন আয়োজন করা হয়। 2009 সালের বিডিআর বিদ্রোহের সঙ্গে তৎকালীন জামালপুর 6 রাইফেলস ব্যাটালিয়নের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে চাকরিতে পুনর্বহাল করার আর্জি জানিয়েছেন সাবেক সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এ দাবি তুলে ধরেন তারা। জানান, ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রাষ্ট্রীয় স্বার্থে যথাযথ পালন করেছিলেন সৈনিকরা। বিশেষ আদালতের দেয়া রায় নির্বাহী আদেশে বাতিলের দাবিও জানান তারা। বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিলের জন্য সবিনয় অনুরোধ করছি। 2 নং দাবি, চাকরিচ্যুত 6 রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বকেয়া বেতন ভাতাদি ও পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালে আবেদন করছি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। দুপুরে উপজেলা সদরের মোসা মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গাজীপুরের কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে নতুন করে কয়েকটি কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অবরোধে সড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা।
এদিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু পেপার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর 5টার দিকে এ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো গুদামে। বলা হচ্ছে আগুনে প্রায় কয়েকশো কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন বলেন, টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে প্রায় 14টি ইউনিট কাজ করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, যে কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার 2 লাখ বাসিন্দাকে। তবে যত দ্রুত সম্ভব সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজবাড়ী পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কের বিটুমিন আর খোয়া উঠে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কগুলো চলাচলের অনুপযোগী হলেও মেরামতে নেই কোনো উদ্যোগ, যে কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। পৌর কর্তৃপক্ষের গাফলতি আর অপরিকল্পিত মেরামতের কারণেই সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার এই দশা, বলছেন ভুক্তভোগীরা। দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি তাদের। 4-5 বছরের ভিতরে আমাদের রাস্তাঘাট কোনো কিছু মেরামত করতেছে না। আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। রেলগেটে যে মেন রাস্তাটা ওটাও ভেঙে গেছে। ভাঙাচুরের রোডে গাড়ি চালাতে হয়। এখান দিয়ে আসা যাওয়া করতে আমাদের অনেক সমস্যা হয়, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। তো এই রাস্তাটা মেরামত হলে আমাদের অনেক সুবিধা হয়। পৌরসভার 68 কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব জেনে স্থানীয় প্রকৌশলী বললেন, সড়কগুলোর সংস্কার দ্রুতই শুরু করা হবে। আশা করছি অতি সত্বরই আমরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত দরপত্র আহ্বানের প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাঘাট মেরামত সম্পন্ন করতে পারবেন। সড়কগুলো মেরামতে দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমন দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এমন সংখ্যার কথা জানিয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দেয় বাইডেন প্রশাসন। এ কারণে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন, তবে নিরাপত্তার স্বার্থে হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি। অন্যদিকে ইউক্রেন সীমান্তের রণক্ষেত্রগুলোতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও কিয়েভ শঙ্কা প্রকাশ করেছে। যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 96 ফিলিস্তিনি নিহত ও অন্তত 60 জন আহত হয়েছে। রোববার ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। এতে বেইত লাহিয়ায় 72 জনেরও বেশি লোক প্রাণ হারান, আর মধ্য গাজায় 24 ফিলিস্তিনি নিহত হন। প্রাথমিকের পর এবার ভারতের রাজধানী দিল্লির হাই স্কুলও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেবল দশম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস অফলাইনে হবে। সোমবার সকাল 9টায় রাজধানীর শহরটির বায়ুর গুণগত মান ছিল 485। প্রতিদিনই বাতাসের মান অবনতি হওয়ায় দিল্লিতে কঠোর জারি করা হয়েছে। কর্মক্ষেত্রে 50% কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 ও NDTV বলছে, তাপমাত্রার পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে।
গত এক সপ্তাহ ধরে দিন দুপুরেও ধোঁয়ায় ঢাকা গোটা শহর। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। বায়ু দূষণে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর আর তৃতীয় বাংলাদেশের রাজধানী ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জন কারাগারে। শেখ হাসিনা সহ সবার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। বেআইনি গ্রেফতার রিমান্ডের ধারা এখনো অব্যাহত বলছে টিআইবি। আইন সংশোধন না করে ট্রাইব্যুনালে বিচার শুরুর সমালোচনা। নতুন সংবিধানে রাজনৈতিক সরকারের মেয়াদ হতে পারে 4 বছর। আল জাজিরাকে ডক্টর ইউনুস। সবার মতামত নিয়েই রাষ্ট্র সংস্কারের ঘোষণা। এবং অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রমে হতাশ জনগণ। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।